নিজের মাথাটা চেপে ধরলো আর বলল, আহ, আমার মাথা। জাঙ্কুক তো ভীষণ ঘাবড়ে গেল। সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তেই পারল না। তার আগে মিনহুর চিৎকার শুনে আশেপাশে থাকা সবাই ছুটে এলো। ডেইজি রান্নাঘরে বসে বোনের সাথে মিলে সবাইকে ব্রেকফাস্ট এগিয়ে দিচ্ছিলেন। স্বামীর এমন চিৎকারে সেও ছুটে এলেন আর বললেন, কি হয়েছে তোমার? মিনহু মাথায় হাত দিয়ে নিচে বসে পড়েছেন। উপস্থিত সবাই জাঙ্কুকের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো। জাঙ্কুক বেচারা ঘাবড়ে গিয়ে পুরোই ঘেমে গেছে। মুনের মা জাঙ্কুককে জিজ্ঞেস করলো, জাঙ্কুক বাবা, ভাইয়া ব্যথা পেলেন কিভাবে? তখনই জিন এক প্রকার তেড়ে এসে বললেন, ভাবি, আপনি আমার ছেলেকে কেন জিজ্ঞেস করছেন? জাঙ্কুক কি করে জানবে যে ওনার কি হয়েছে? আপা, আমি তো শুধু জাঙ্কুক বাবা এখানে ছিল সেজন্যই ওকে জিজ্ঞেস করেছি। রোজ তখনই ফুলের ঝুড়িটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল, আমি বলছি। আসলে ভাইয়া সব সময়ের মতোই নিজের রাগ ফোনের উপর ঝাড়ার উদ্দেশ্যে ফোনটা ছুঁড়ে মারতেই সেটা আঙ্কেলের মাথায় গিয়ে লেগেছে। জিন তখন ছুটে গিয়ে রোজের কান টেনে ধরলেন আর বললেন, এই বেয়াদব মেয়ে, তোকে কথা বলতে কে বলেছে? কি না কি দেখেছে, আসছে নিজের ভাইয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে। জাঙ্কুক একটা হতাশার শ্বাস ফেলে নিজের এলোমেলো চুলগুলোতে স্লাইড করতে করতে মাথা নিচু করে বলে উঠল, আসলে রোজ সত্যি বলছে। আমি আসলে ওনাকে দেখিনি। আমি সত্যি দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে জিন সহ বাকিরাও অবাক চোখে তাকায়। জাঙ্কুক যে এভাবে ক্ষমা চাইতে পারে সেটা কারোরই জানা ছিল না। জাঙ্কুক হচ্ছে বড়লোক বাবা মায়ের অতিরিক্ত আদরে বিগড়ে যাওয়া একমাত্র ছেলে সন্তান। যে ছেলেটা নিজের ভুল কোনোদিন স্বীকারই করে না, সেই ছেলেটা আজকে সবার সামনে এভাবে ক্ষমা চাইলো। জিন এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে লাগলেন। জাঙ্কুক বিরক্তি স্বরে বলল, মা, আমি ঠিক আছি, সবার সামনে এরকম করো না। জাঙ্কুক তার মায়ের হাত সরিয়ে দিয়ে মিনহুর সামনে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যে তেও সেখানে উপস্থিত হয়েছে। জাঙ্কুক একবার তের দিকে তাকাতে তের রাগী চেহারা দেখে থমকে গেল। জাঙ্কুককে তাকাতে দেখেই তে জেনির পেছনে লুকিয়ে পড়ল। জাঙ্কুক জেনির উদ্দেশ্যে বলল, জেনি, দাঁড়িয়ে আছিস কেন? যা ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। জেনি মাথা নাড়িয়ে চলে গেল। জেনি চলে যেতেই তে মায়ের গা ঘেঁষে তার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। জেনি ফার্স্ট এইড বক্স আনলেই জাঙ্কুক সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই তে ছো মেরে জেনির হাত থেকে বক্সটা নিয়ে নিল। জেনি আর জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকালো। বাকিরা কেউ বিষয়টা লক্ষ্য করেনি। তে নিজের কাঁপা কাঁপা হাতে তার বাবার ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। তের চোখ দুটো ছল ছল করছে। মেয়ের চোখে পানি দেখে মিনহু মুখে হাসি টেনে বললেন, মা, কাঁদছিস কেন? বাবা ঠিক আছে তো, সামান্যই কেটেছে, সেরে যাবে। তে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে উঠল, আপনি ইচ্ছে করে আমার বাবাকে আঘাত করেছেন, তাই না? তের কথা শুনে উপস্থিত সবাই তের দিকে তাকালো। জাঙ্কুককে দেখলেই তের ভয় করছে, কিন্তু তার বাবার এই অবস্থা দেখে তার মাথায় ঠিক নেই। তাছাড়া এতগুলো লোকের সামনে জাঙ্কুক থেকে কিছুই বলতে পারবে না, সেই ভরসাতেই তে কথাটা বলেই ফেলেছে। জিন তেরে এসে তেকে বলল, এই মেয়ে, এই তুমি কি বললে? হ্যাঁ, আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছে করে কেন মারতে যাবে? তোমার বাবার সাথে আমার ছেলের কিসের শত্রুতা? এইটুকু একটা মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার ছেলের উপর দোষ চাপানোর? অন্য সময় হলে তে চুপ করে থাকতো, কিন্তু বর্তমানে তে চুপ করে থাকতে পারলো না। তে তখন চিল্লিয়ে বলল, আমাদের সাথে কিসের শত্রুতা সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, কারণ উনি সেই প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবে। তে জাঙ্কুকের দিকে তাকালো। তের চোখ জোড়া পানিতে টই টম্বর। তে তখন বলল, আর সত্যি বলতে আমিও জানতে চাই যে আমাদের সাথে ওনার কিসের শত্রুতা।
তের উচ্চস্বরে বলা কথাগুলো শুনে জিন চোখ কটমট করে তের দিকে তাকাতেই তে মাথা নিচু করে ফেললো। জিন কিছু বলতে গেলেই জাঙ্কুক জিনকে থামিয়ে দিয়ে বলল, তে দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি বললাম তো, ভুল করে এরকমটা হয়ে গেছে। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও। জিন তখন বলল, জাঙ্কুক, তুই কেন বারবার ক্ষমা চাইছিস? ক্ষমা তো এই মেয়ের চাওয়া উচিত। কিভাবে বড়দের সামনে চটাং চটাং করে কথা বলছে। অবশ্য বাবা মায়ের শিক্ষা দানে ঘাটতি থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এদের মতো মেয়েদের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করাটাই তো বিলাসিতা। জিনের কথা শুনে তের বাবা মা খুবই কষ্ট পেলেন। হ্যাঁ, তারা তাদের মতো অত বড়লোক নয়, তারা মধ্যবিত্ত, কিন্তু তাই বলে কি তাদের শিক্ষা নিয়ে কথা বলবে? তে উত্তরে কিছু বলতে চাইলেই ডেইজি সবাইকে অবাক করে দিয়ে তের গালে চড় বসিয়ে দেয়। আকস্মিক এরকম ঘটনা ঘটে যাওয়াতে উপস্থিত সবাই চমকে তাকালো। তে গালে হাত দিয়ে কান্না ভরা চোখে তার মায়ের দিকে তাকায়। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানিগুলো এবার বাঁধ ভেঙে তের গাল বেয়ে গড়িয়ে পড়ল। তার মা শেষ কবে তার গায়ে হাত তুলেছিল সেটা তের মনে পড়ল না। ডেইজি তের হাত চেপে ধরে বলল, তে, আপার কাছে ক্ষমা চা। মিনহু কিছু বলতে চাইলেই ডেইজি বাধা দিল আর বলল, আমার মেয়েকে ক্ষমা চাইতে শিখিয়েছে আমি। তে, ক্ষমা চা তোর আন্টির কাছে। তে দু হাতে চোখ জোড়া মুছে নিল আর কান্নারত কণ্ঠে বলল, আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বলেই মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে তে দৌড়ে উপরে চলে গেল। জাঙ্কুকের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে বহুক্ষণ আগেই। রাগে দুঃখে তার ইচ্ছা করছে ভাঙচুর করতে, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না। এখন সে কিছু বলতে গেলেই পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তে বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্না করার কারণে তার ছোট্ট দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। মিনহু মেয়ের পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। কাঁদছিস কেন মা? বোকা মেয়ে আমার, তোর মা কি তোকে শাসন করতে পারবে না? এতে এত কান্নাকাটি করার কি আছে? তে নিজের কান্না থামাতেই পারছে না। সে কিভাবে বোঝাবে সে শুধু মায়ের হাতে চড় খেয়েই কান্না করছে না? এমন কিছু তার সাথে হয়েছে যেটা সে সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না। ডেইজি ধীর পায়ে এসে তের পাশে মেঝেতে বসে পড়লেন। মেয়েকে জড়িয়ে ধরে আদরে গলায় বললেন, কান্না করছিস কেন পাগলি? এতটাও জোরে মারিনি আমি। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এত নরম মনের হলে চলবে না। শক্ত হতে শেখ। সব সময় মা বাবা থাকবো না তোর সাথে। মায়ের কথা শুনে তে কান্নার মাঝে তার মাকে জড়িয়ে ধরলো। তার মা তাকে বলল, দেখি এদিকে তাকা। ডেইজি তের মুখটা তার হাতের ভাঁজে নিয়ে যে গালে তেকে মেরেছিল সেই গালে ঠোঁট ছুঁয়ে দিল। আদর করে দিয়েছি মা, ব্যথা কমে যাবে, আর কান্না করে না। ডেইজি তের চোখের জল মুছে দিল। তখনই তার নজর তের ঠোঁটের উপর পড়ল। তের গোলাপি ঠোঁটের মাঝে লালচে দাগগুলো দেখে ডেইজি চমকে গেলেন আর বললেন, তোর ঠোঁটে কি হয়েছে? আমি তো তোকে এতটাও জোরে মারিনি। তে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো আর বলল, আসলে মা, সকালে ফ্রেশ হওয়ার সময় ওয়াশরুমের কলের সাথে ধাক্কা লেগেছিল, তখনই এরকমটা হয়েছে। ডেইজি বিশ্বাস করে নিলেন। তেকে অবিশ্বাস করার মতো কিচ্ছু নেই। জাঙ্কুক একদম চুপচাপ নিজের রুমে বসে আছে আর ভাবছে, এটাই হবার ছিল। যাকে প্রথম দেখায় এতটা ভালোবেসে ফেলেছি, তার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছু নেই। অবশ্য তাতে মেয়েটার কোনো দোষ নেই। ভেবেছিলাম তের 18 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এখন মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। ইয়োনো বলল, এখন নাকি আমার ফিলিংস শেষ হয়ে যাবে, কিন্তু সালা আমার ফিলিংস আরো বাড়িয়ে দিয়ে গেল। ওকে একবার পেলে জিন্দা জ্বালিয়ে দেব। জাঙ্কুকের ভাবনার মাঝে তার বড় মামার ছেলে ইয়নজুন রুমে ঢুকলো আর বলল, জাঙ্কুক ভাই, এভাবে মেয়েদের মতো রুমে বসে আছো কেন?
ওহো, বুঝেছি, তুমি নিজের রুমটাকে প্রোটেক্ট করছো তাই না? জাঙ্কুক ইয়ঞ্জনের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রুম প্রোটেক্ট করতে যাব কেন? ইয়ঞ্জন তখন হাসলো আর বলল, প্রোটেক্ট করতে হবে না। আরে ভাইয়া, বাড়িতে একমাত্র তুমি আলাদা একটা রুম পেয়েছো, বাকিগুলো তো মহিলাদের দখলে। এমনকি আমাদের নিজেদের বাড়িতেই আমাদেরকে আশ্রিতাদের মতো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে। ভেবে দেখো তো, 3 তলা বাড়িতে কতগুলো রুম, সেখানে আমাদের জায়গা হলো ড্রয়িং রুমে। ইয়ঞ্জনের কথাগুলো জাঙ্কুকের ভালো লাগছে না। এমনি তার মন মেজাজ ভালো নেই। তখনই মনের আরো কয়েকজন ছেলে কাজিন জাঙ্কুকের রুমে ঢুকলো। তারা ইয়ঞ্জনকে ডেকে নিয়ে চলে গেল। ইয়ঞ্জন জাঙ্কুককে তাদের সাথে যেতে বললেই জাঙ্কুক যেতে রাজি হয় না। বিকালবেলা জাঙ্কুক বিছানায় শুয়েছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। জাঙ্কুক ফোনটার দিকে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিন ফেটে গেছে। অবশ্য তার ফোনের স্ক্রিন বেশিরভাগই এরকমই থাকে। 19 থেকে 20 হলেই জাঙ্কুক ফোনটা ধরে আছাড় মারে। সকালের ঘটনার পর রোজই ফোনটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ আগেই জাঙ্কুককে দিয়ে গেছে। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে নম্বর না দেখেই কলটা রিসিভ করে কানের কাছে ধরল। অপর পাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড জেহব বলে উঠল, কিরে, তোর সাথে যেতে পারিনি বলে এভাবে ভুলে যাবি? দ্যাটস নট ফেয়ার দোস্ত। কতবার কল দিয়েছি, কেটে দিচ্ছিলি কেন? এত রাগ করার কি আছে বলতো? আমি নেই তো কি হয়েছে, ইয়োনো তো সাথেই আছে তাই না? জাঙ্কুক শুয়ে থাকা অবস্থাতেই বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই, ফোন রাখ। বলেই জেহবকে কিছু বলার সুযোগ না দিয়েই জাঙ্কুক নিজেই কল কেটে দিল। অন্যদিকে জেহব কিছুই বুঝলো না। সে তো জাঙ্কুকের মামা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে বাসে উঠেছে। জেহব ব্যাপারটা বোঝার জন্য ইয়োনোর নাম্বারে কল দিল, কিন্তু ইয়োনোর ফোন সকাল থেকেই নট রিচেবল বলছে। জেহব একটা শ্বাস ফেলে বাসের সিটেই মাথা এলিয়ে দিয়ে মনে মনে বলল, কি জাদু করেছো রোজ আমাকে, সারাদিন শুধু তোমাকেই দেখতে ইচ্ছা করে। আম কামিং রাগিনী। আজকে মনের গায়ে হলুদ, মনের পরনে হলুদ রঙের শাড়ি, সেই সাথে তাজা ফুল দিয়ে তৈরিকৃত গহনা তো আছেই। মন বাদে বাকি মেয়েদের পরনের শাড়ির রং লাল। ডেইজি রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছেন। তে নিজেদের রুমের খাটের এক কোণে বসে আছে, তার সামনে শাড়ি সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তে ঘাপটি মেরে বসে আছে। মেয়েটি যেন সবার অগোচরে ধীরে ধীরে জড় বস্তুতে পরিণত হচ্ছে। খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করতে পারছে না। ডেইজিও তের দিকে ততটা খেয়াল দিতে পারছে না, যার ফলস্বরূপ তের মনের মাঝে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে। এই যেমন এখন তে বারবার সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে আর ভাবছে, আমার কি সত্যি বেঁচে থাকা উচিত? তে মাথা ঝাঁকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুজল। অন্যদিকে জাঙ্কুক সন্ধ্যার পর থেকে তের সাথে কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু বাড়ি ভর্তি লোকদের মাঝে সেই সুযোগটা হয়ে উঠছে না। জাঙ্কুক বুঝতে পেরেছে তাকে তের সাথে কথা বলার পরই একটা সিদ্ধান্ত নিতে হবে। এভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তে বাচ্চা মেয়ে, এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আছে ভাবতেই জাঙ্কুকের অনুশোচনা আরো বেড়ে যায়। জাঙ্কুক উকি ঝুঁকি মেরে দেখলো তে রুমে একাই হাঁটুতে মুখ গুজে বসে আছে। সেই রুমে ঢুকতেই যাবে, তার আগেই দেখতে পায় অপর পাশ থেকে জেনি আর রোজ এদিকেই আসছে। জাঙ্কুক তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে চলে যায়। জেনি আর রোজ রুমে এসে তেকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। তের কোমরের নিচ অব্দি ছড়িয়ে থাকা চুলগুলো আজ বাঁধন হারা এলোমেলো। অন্য সময় তে চুলগুলোকে খুবই যত্ন করে বেঁধে রাখে। জেনি কখনোই এলোমেলো থাকতে দেখেনি তেকে। তবে হঠাৎ কি হলো মেয়েটার? জেনি তের মাথায় হাত রাখতেই তে মুখ তুলে চাইল। তের মুখটা দেখে জেনি থমকে গেল। তের মুখটা আজকে অন্য দিনের তুলনায় বড্ড বেশি মায়াবী লাগছে। জেনিকে দেখা মাত্রই তে নিজের গায়ের ওড়না ঠিক করতে লাগলো। জেনি তখন তেকে বলল, কি হয়েছে বনু, তুই কেন এভাবে বসে আছিস?
আমাকে বল না বনু, তোর কি হয়েছে? রোজ তের সামনে বসে বলে উঠল, তে, তুমি সকালের ব্যাপারটার জন্যই মন খারাপ করে আছো তাই না? প্লিজ তুমি মন খারাপ করো না। দেখলেই তো মা আমার সাথেই কেমন ব্যবহার করেছিল। আসলে আমার মা ভাইয়াকে খুব ভালোবাসে, তাই সব সময় নিজের ছেলের পক্ষই নেয়। তার সামনে তো ভাইয়ার সাথে মজাও করা যায় না, তাহলে তেরে এসে কান মলে দেয়, আর নয়তো ধমক দিয়ে একাকার করে দেয়। আমার তো মাঝে মাঝে মনেই হয় যে আমাকে তারা কুড়িয়ে এনেছিল। যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে। বাবা কালকে আসবে, তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব, কেমন? তাদের দুজনের কথাতে কোনো প্রকার রেসপন্স করলো না, শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। জেনে বলে উঠল, তে, কথা বলছিস না কেন? রোজ চিন্তিত কণ্ঠে বলে উঠল, ওর মনে হয় শরীর ভালো নেই। জেনি, তুই বরং ওর মাকে ডেকে আন যা। জেনি মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতেই তে বলে উঠল, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি 10 মিনিটে রেডি হয়ে বের হচ্ছি। জেনি জিজ্ঞেস করলো, তুই শাড়ি পরতে পারবি? আমি শাড়ি পরতে পারি। জেনি কথা বাড়ালো না, এমনিতেই দেরি হয়ে গেছে। জেনি তখন বলল, আচ্ছা আমরা বাইরেই অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। জেনি আর রোজ বাইরে বের হতেই তে দরজা লাগিয়ে দিল, তারপর শাড়িটা নিয়ে পরতে লাগলো। সে নিজের গায়ের ওড়নাটা সরিয়ে ঘাড়ে আর গলায় থাকা কামড়ের দাগগুলোতে বেশি করে ফাউন্ডেশন মেখে দিল। তার দৃষ্টি নির্লিপ্ত, যেন সব কিছু স্বাভাবিকই আছে। তে মনে মনেই বলল, আমি চাই না আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বাবা মাকে লোকেরা আজে বাজে কথা বলার সুযোগ পেয়ে যাক। আমাকে বেঁচে থাকতে হবে, নিজের বাবা মায়ের জন্য বেঁচে থাকতেই হবে। তে চোখে কাজল পরে নিল। সে যদিও সচরাচর লিপস্টিক ইউজ করে না, তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য তে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল। চুলগুলোকে পিঠের উপরেই ছড়িয়ে রাখলো, আজকে সে চুল বাঁধবে না। এদিকে জাঙ্কুক দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে, আর ভাবছে, না, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কিছু একটা কর জাঙ্কুক, কিছু একটা কর। পেয়েছি। ভাবতেই জাঙ্কুক একটা বড় শ্বাস নিল। স্বভাবতই এক হাত প্যান্টের পকেটে দিয়ে জেনি আর রোজের দিকে এগিয়ে গেল, আর তাদেরকে দেখে বলল, তোরা এখানে দাঁড়িয়ে আছিস, আর ওইদিকে ফাংশনের ওখানে সবাই তোদেরকে খোঁজাখুঁজি করছে। জেনি আর রোজ একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর একে অপরের দিকে তাকালো। জাঙ্কুক কিছু একটা ভেবে বলে উঠল, ওখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে, আর একটু দেরি করে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগ্যে চকলেট জুটবে। জাঙ্কুকের কথা শুনে জেনি আর রোজ এক মুহূর্ত না ভেবে ছুট লাগালো। জাঙ্কুক একটা ঢোক গিলে বড় বড় শ্বাস নিল। নার্ভাসনেসের ঠেলায় কিছুক্ষণ ঘাড় আর কান চুলকাতে লাগলো। এদিক সেদিক তাকিয়ে দরজায় নক করতেই যাবে, তার আগেই দরজা খুলে যায়। তে রুমের বাইরে পা রাখা মাত্রই শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খেলো। ভ্রু কুচকে মাথা উঁচু করতেই জাঙ্কুককে দেখে তে সাথে সাথে দুপা পিছিয়ে যায়। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক রুমে ঢুকে তেকে ঘুরিয়ে দরজার সাথেই চেপে ধরলো। তে চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতেই জাঙ্কুক উপায় না পেয়ে তের মুখ চেপে ধরলো। তে ডাগর ডাগর নয়নে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক এক হাতে দরজাটা বন্ধ করে তের দিকে তাকালো। তের চোখে পানি দেখে জাঙ্কুকের কেমন যেন পাগল পাগল লাগছে। তে জাঙ্কুকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়ছে। জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগে তে নিজের হাত দ্বারা জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারতে লাগলো। জাঙ্কুক একটা হতাশার শ্বাস ফেলে অন্য হাত দিয়ে তের দুহাত চেপে ধরল আর বলল, হানিবি, আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না, বুঝলে? তোমার চোখের এক ফোঁটা জল আমাকে 100 বার মেরে ফেলার ক্ষমতা রাখে। তে ছটপট করতে লাগলো, তবে জাঙ্কুকের মতো সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাটাই স্বাভাবিক। লোকটার সামনে তার নিজেকে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। জাঙ্কুক অসহায় কণ্ঠে বলল, আমাকে কথা বলার সুযোগ দাও প্লিজ। তে
তাও ছটপট করেই যাচ্ছে। জাঙ্কুক এবার প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, হানিবি, কেন এরকম করছো? আমাকে দেখে ভয় পেও না প্লিজ। আমি তোমার সাথে ইচ্ছা করে কিছুই করিনি। বোঝার চেষ্টা করো, আমি যা কিছু করেছি সবটাই ভুল করে করেছি। সব কিছুই অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও বলছি। শোনো হানিবি, আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত আছি। তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, আমি সবাইকে ম্যানেজ করব। জাঙ্কুকের কথা শুনে তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক দ্রুত গতিতে তেকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। তে ছাড়া পাওয়া মাত্রই নিজের চোখ জোড়া মুছে নিল। তারপর জাঙ্কুককে চমকে দিয়ে তে হেসে উঠল। তে হাসছে, কিন্তু জাঙ্কুক বুঝতে পেরেছে যে তে অতিরিক্ত রাগের কারণেই এভাবে হাসছে। তে তখন বলল, আপনি বললেন যে সবটাই নাকি আপনি ভুল করে করেছেন, কিন্তু আমি তো বলছি সব কিছু আপনার আগে থেকে প্ল্যান করা ছিল। আপনি একটা খারাপ লোক। আপনি আপনার বন্ধুকে দিয়ে আমাকে নিজের রুমে নিয়ে গেছেন। আর ওয়েট, আপনার ভাষ্য মতে যদি এটা ভুলই হয়ে থাকে, তাহলে তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা কেন বলছেন? আমি কোন যুক্তিতে আপনার মতো একটা এরকম কে বিয়ে করতে যাব? তের শেষ কথাটা কানে পৌঁছানো মাত্রই জাঙ্কুক রক্ত চোখে তের দিকে তাকালো। তের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হোয়াট ডিড ইউ সে? কি বললে তুমি? তে তখন বলল, কেন শুনতে পাননি? আপনি একজন রেপিস্ট। আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। কথাটা শুনে জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে তের গাল চেপে ধরে। রাগে জাঙ্কুক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তার চিবুক শক্ত হয়ে যায়। জাঙ্কুক শীতল কণ্ঠে তেকে জিজ্ঞেস করলো, ইউ লিটল হানিবি, বয়স কত তোমার? তে রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তেকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিল। তারপর ডেভিল স্মাইল দিয়ে বলল, টপস আর স্কার্টে 10 বছরের বাচ্চা লাগতো, এখন শাড়িতে 12 বছরের বাচ্চা বলে মনে হচ্ছে। কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো বলছো। বাই দ্য ওয়ে, আই লাইক ইট। তে না চাইতেও জাঙ্কুকের এমন ডেভিল ভয়েস শুনে অনেকটাই ঘাবড়ে গেল। নিজেকে যতই সাহসী দেখাক না কেন তে, পরিশেষে সে তো একজন 15 বছর বয়সী বাচ্চা মেয়ে। জাঙ্কুক ঘাড় কাত করে তের দিকে তাকালো। দরজায় এক হাত ঠেকিয়ে তেকে বন্দি করে নিল। তে একটা ঢোক গিলে বলে উঠল, আপনি সরে যান, নইলে আমি চিৎকার করব। জাঙ্কুক তের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, তাই নাকি, করো চিৎকার, আই ডোন্ট কেয়ার। তুমি যদি সবাইকে জানাতেই চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর সব কিছু জানার পরে কি হবে সেটা জানো নিশ্চয়ই। মান সম্মান রক্ষার্থে হলেও সবাই তোমাকে আমার হাতেই তুলে দেবে। তারপর তুমি কোথায় পালাবে হানিবি? তে তখন বিরক্ত হয়ে বলল, আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন। আপনি যতবার আমাকে এই নামে ডাকেন আমার প্রচণ্ড ঘৃণা হয়। জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায় আর বলে, তে আর হানিবি অর্থ তো একই, তাহলে শুনতে খারাপ লাগবে কেন? ওহো, আই সি, এটা ঠিক ওই সম্পর্কের মতো, তাই না? বিয়ের পর করলে পবিত্র, আর বিয়ের আগে করলে ধর্ষণ। ওকে হানিবি, আমি তোমাকে বিয়ের পরেই এই নামে ডাকবো। তের হাত পা কাঁপছে লোকটার কথাগুলো শুনে। লোকটার কথাগুলো যেন বিষের মতো তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। সেই সাথে তার প্রচণ্ড রাগ আর ঘৃণাও কাজ করছে। জাঙ্কুক হঠাৎ করেই তেকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো আর বলল, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। তে তখন রেগে বলল, অসম্ভব, আমি মরে যাব, তবুও আপনাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নেব। তের কথাটা শুনে জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। তেও সেই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তে চলে যেতেই জাঙ্কুক রেগে মেগে দরজার উপরে ঘুষি মারল।
বাড়ির বাগানের পুরোটা অংশ ঘিরে গায়ে হলুদের ফাংশনের জন্য ডেকোরেট করা হয়েছে। জেনি আর রোজ চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ হলো। রোজ বলে উঠল, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে। জেনি কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার এবার কান্না পাচ্ছে। তোর কান্না কেন পাচ্ছে শুনি? পেছন থেকে কারো কথার আওয়াজে জেনি আর রোজ পেছনে ফিরে তাকায়। কাই ভ্রুকুচকে ওদের দিকেই তাকিয়ে আছে। রোজ একটা হাসি দিয়ে চলে যেতে নিলে জেনি তার হাত ধরে বলে, এই রোজ, কোথায় যাচ্ছিস? রোজ তখন বলল, আমি কাবাবে হাড্ডি হতে চাই না। রোজের কথা শুনে কাই হালকা কেসে বলল, তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি? রোজ তখন বলল, আর বলবেন না কাই ভাই, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে। ভাইয়া বলেছে এখানে নাকি চকলেট দেওয়া হচ্ছে। রোজের কথা শুনে কাই হেসে উঠল আর বলল, তোদের সাথে প্র্যাঙ্ক করা এত সহজ, আগে জানতাম না রে। এদিকে জেহব বাড়ির ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে জেহব একা একাই বিড়বিড় করতে লাগলো আর বলল, আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? না, বাড়ির নাম তো ঠিকই আছে। আমার তো স্পষ্ট মনে আছে এই বাড়িতে জাঙ্কুকের সাথে একবার এসেছিলাম। তাহলে চারিদিকে এত শান্তি কেন? বিয়ে বাড়িতে এত শান্তি মানায় নাকি? এর চাইতে তো হসপিটালে চিৎকার চেঁচামেচি বেশি। জেহবের ভাবনার মাঝেই ডেইজি ড্রয়িং রুমে আসেন। জেহবকে দেখে সে এগিয়ে গেলেন আর বললেন, আপনি কাউকে খুঁজছেন? জেহব ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি জেকের বন্ধু। এটা ওর মামার বাড়ি না? ডেইজি জেকে নামটা শুনে চিনতে পারলেন না আর বললেন, আমি তো এই বাড়ির অতিথি, তাই সবার নাম আমি জানি না। আপনি বসুন, আমি আমার বোনকে ডেকে দিচ্ছি। ডেইজি চলে যেতে নিলেই জেহব বলে ওঠে, জেকে মানে? আমি জাঙ্কুকের কথা বলছি আন্টি। ওকে তো চেনেন তাই না? ওই যে রাগী দেখতে লম্বা করে ছেলেটা, যে সারাক্ষণ মুখটাকে প্যাঁচার মতো করে রাখে, সেই ছেলেটা। জেহবের কথা শুনে ডেইজির ভীষণ হাসি পেল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। জেহব তো ছুটে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, ইয়ার, পুরা 83 ঘন্টা 23 মিনিট পর তোকে দেখলাম। আমি তোকে অনেক মিস করেছি দোস্ত। ইয়োনো কোথায়? ওকে ডাক। শালাকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ফোনটাকে কি করে রেখেছে কে জানে। জাঙ্কুক মুখে কিছু না বলে জেহবকে সরিয়ে দিল। জেহব ব্রুকুজকে তাকালো আর বলল, তোর মুখটা সবসময় এরকম না করে রাখলেও তো হয় নাকি? জাঙ্কুক কিছু বলতে চাইলেই ডেইজির জন্য বলতে পারে না। এমনি সকালবেলার ঘটনার জন্য জাঙ্কুক অনুতপ্ত। নিজেকে তাদের সামনে আরো খারাপ বানাতে চাইছে না। জাঙ্কুক উল্টো দিকে ঘুরে উপরে চলে যায়। জেহবও জাঙ্কুকের পিছু পিছু চলে যায়। তে স্টেজের সামনে গিয়ে দাঁড়াতেই জেনি আর রোজ আর মুনের কাজিন পার্কশিন তের পাশে এসে দাঁড়ালো। পার্কশিন তের দিকে তাকিয়ে বলল, তে, তোমার ঠোঁটের লিপস্টিক লেপটে গেছে। পার্কশিনের কথা শুনে তে নিজের ঠোঁটে হাত দিল। তার মনে পড়ে যায় জাঙ্কুক তার মুখ চেপে ধরেছিল, তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে।